ও ভাইয়া গো, পা ব্যথা করছে তো, আজকের জন্য ছেড়ে দেন। কালকে থেকে একদম সব পড়া শিখবো, প্রমিস। আদ্র ডোন্ট কেয়ার ভাব নিয়ে ফোন গুতাগুতি করে যাচ্ছে। এই অসহায় সরল নিঃশ্বাস শিশুটিকে তার দেখে মায়াও হচ্ছে না। বুমির মুখটা কাদো কাদো হয়ে গেছে, কিন্তু ব্যাটার কোনো নড়াছড়া নেই, ঠায় বসে রয়েছে। তোমার দোষ পড়া না, দোষ হলো ঘুমাতে কেন গেলে সারাক্ষণ শুধু এটাই করে যাও। এর শাস্তি দিচ্ছি যাতে দ্বিতীয়বার চোখ বোঝার আগে এটার কথা স্মরণ হয়। পড়তে বসে কি কেউ ইচ্ছে করে ঘুমায় নাকি বলুন? আমাকে ছেড়ে দিন, আর শিক্ষামন্ত্রীকে বলুন পাঠ্য বইয়ে নেশার জিনিস মেশানো বন্ধ করা হোক। আদ্র বমির বকবক শুনিয়ে চোখ গরম করে তাকায়। বমি আদ্রের চোখ দেখে ভয় পেয়ে চুপ করে যায়। ঠিক নিজে দেওয়া সময়টা পেরোলেই বমিকে রেহাই দেয়। বমি কান ছেড়ে দৌড়ে গিয়ে কাউচে দপাস করে বসে পড়ে। পা দুটো ব্যথা করছে, তার সাথে সাথে এতক্ষণ যাবৎ কান ধরে রাখায় হাতগুলোও কেমন কনকনে ব্যথা করছে। বমি বিড়বিড় করে আদ্রকে কত শত গালি দিচ্ছে, তার অভিশাপ দিচ্ছে। আশেপাশে খেয়ালই করছে না কেউ শুনছে কিনা। তুমি নিজেই তো একটা অভিশাপ আমার জীবনে, আবার অন্যকে কি অভিশাপ দিচ্ছ? হঠাৎ নিজের পিছনেই এমন থেকে এমন বাণী শুনে বমি শোয়া থেকে উঠে বসে সেদিকে তাকায়। দেখে আদ্র দাঁড়িয়ে আছে তার দিকে তাকিয়ে। এখানে আর কেউ উপস্থিত নেই, তাই নিঃসন্দেহে বলা যায় আদ্র এ কথা বমিকেই বলেছে। এমন কথার অর্থ বমি বোঝেনি, আর কেনই বা বলল তাও জানে না। বমির সাতপানা মুখে অন্ধকারে চেয়ে আসে। আদ্র হঠাৎ এটা কি বলল? মজা করেছে নাকি সিরিয়াস তাও জানা নেই, কিন্তু মজা করলেও এভাবে তো কাউকে বলা ঠিক না। বমির মুখ দিয়ে একটা শব্দের সো বের হয়নি, বসে আছে একইভাবে। আদ্র আর কিছু না বলে গদগদ পা পেলে সিঁড়ি বেয়ে উঠে যায় উপরে। রাতের খাবার টেবিলে সকলে উপস্থিত, নেই শুধু ভূমি। মিসেস সাবরিনা, এমনকি মিসেস সাবিনাও ডেকে এসেছেন অনেকবার, কিন্তু তার একটাই বাক্য বারবার রিপিট করতে হচ্ছে, খাবো না, ভালো লাগছে না। মেয়ের জিদের কাছে তারা নিছক মাত্র। আদ্র চোখ বুলিয়ে দেখলো, কিন্তু ভূমি নেই। হয়তো তখনের বিষয়টা নিয়ে কষ্ট পেয়েছে, আবার ভাবে আমি কেন ওর বিষয় ভাবছি। কষ্ট পাক আর যা ইচ্ছে হোক, আমি তো চাই ও কষ্ট পাক। আমার উদ্দেশ্য তো সেটাই ছিল। খাওয়া শুরু করবেই কি তখনই আগমন ঘটে সাতাবের। সকলের নজর খাবারের দিকে থেকে উঠে সাতাবের দিকে গিয়ে ঠেকে। আদ্র স্বাভাবিকভাবেই বলে, ফ্রেশ হয়ে চটজলদি নিসাই খেতে, আমরা অপেক্ষা করছি। সাতাব না করে বলে, ভাইয়া তোমরা খাও, আমি আসছি। অপেক্ষা করতে হবে না, তুই আয়, সমস্যা নেই, একসাথেই খাবো। সাতাব আর কিছু না বলে চলে যায় নিজের ঘরে। মিনিট পাঁচেক পর নেমে আসে, চেয়ার টেনে খেতে বসে। মিসেস সাবরিনা সকলকে পরিবেশন করে দিচ্ছেন খাবার। দুই ভাই এটা সেটা গল্প করতে করতে খাচ্ছে। হঠাৎই আদ্র ভাইকে জিজ্ঞেস করে, মামুনি বলছেন তুই নাকি সারাদিন বাহিরে বাহিরে থাকিস, সত্যি নাকি? কই যাস তুই? সাতাব কারো কথা না শুনলেও না মানলেও ভাইকে বেশ মান্য করে। আদ্রের হঠাৎ এমন কথা জিজ্ঞেসে বাদে সাতাব কিছুটা ঘাবড়ে যায়। আসলে ভাইয়া, সাতাব থতমত করতে থাকে। এমন করছিস কেন? এত হেজিটেশনের কিছু নেই। তোর এখন নিজের সিদ্ধান্ত নিজের নেওয়ার বয়স হয়েছে, স্বাধীনতা রয়েছে, অবশ্যই নিজ চাওয়াকে প্রাধান্য দিবেই। ভাইয়ের এমন কথায় মনে সাহস পায় সাদাব, তাই মুখে আলতো হাসির রেখা টেনে বলে, ভাইয়া তোমাকে তো বলেছিলাম আমার রাজনীতির প্রতি বেশ ঝোঁক, কিন্তু বাবা বড় বাবা তারা তো শুনলেই জান কি করবেন। আর আমি এটা কোনোভাবেই উপেক্ষা করতে পারি না, অন্য কিছুতে মন বসাতে পারবো না, তাই কারো না জানা মতে এই পথে গিয়েছিলাম। এখন আমি ছাত্রলীগ দলের নেতা। ভালোই তো, তবে প্রফেশনটাকে প্রফেশন হিসাবেই রাখবি। কোনো খারাপে জড়ানো কিংবা অন্যের হক মেরে অন্যের ক্ষতি যেন তাতে না হয়। রাজনৈতিকতার আসল উদ্দেশ্য হলো অসহায়ের পাশে দাঁড়ানো, সেই দিকটা যেন খেয়াল থাকে। সাদাবের মুখে খুশিটা আটকানা। এবার তাকে লুকিয়ে আর কিছু করতে হবে না, কারণ ভাই মেনেছে মানে অন্য কেউ তাতে কোনো বাক্য রচন করতে পারবে না। আদ্র তুইও আর এসবের সঙ্গ দিচ্ছিস? পাশে দাঁড়িয়ে এতক্ষণ মিসেস সাবরিনা দুই ছেলের প্রলাপ শুনছিলেন মনোযোগ দিয়ে, কিন্তু আদ্রের সম্মতি দেখে মৌনতা ভেঙে বললেন কথাটা, মামুনি তুমি টেনশন করো না, ও যদি অন্যের ভালো করে সকলে ওর সঙ্গে থাকবে, পাশে থাকবে। তোমরা রাজনীতির বিষয়টাকে যতটা অপ্রাসঙ্গিক আর খারাপ ভাবো তা মোটেও কিন্তু নয়। সাবরিনা আর কী বলবে, আদ্র যা বলে তাই, ওই তাদের ভরসার হাত। খাবার শেষে শ্রেণী দিয়ে উঠে নিচের কক্ষের দিকে যেতে নিয়ে থেমে একবার বমির দরজার সামনে দাঁড়ায়। সেদিকটা পরখ করে নেয়, একবার ভাবে ডাকবে, আবার ভাবে না থাক, এ মেয়ে না খাক তাতে তার কি, চলে যায় নিজের কক্ষে। আদ্র বাড়ি আসার আজ 4 দিন পূর্ণ হলো। দেশের বাহিরে থেকে ডিগ্রিধারী হওয়ায় চাকরি জগতে বেশ চাহিদা তো হবেই তাদের।
আদ্রের বাবা মিস্টার আফজাল বেশ বুঝিয়েছেন ছেলেকে যাতে ব্যবসায় জয়েন করে, কিন্তু তার এসবে বিন্দুমাত্র আগ্রহ জন্মায়নি। যতবার বলতে এসেছেন ততবারই ছেলের উত্তর পেয়েছেন না, ছেলে তার নিজের মতো করে কিছু করবে, নিজের ইচ্ছেতে স্বাধীনতাকে প্রাধান্য দেবে। মিস্টার তোফায়েল আহমেদ অফিসের কাজের সুবাদে রাজশাহী গিয়েছিলেন, আজ 6 দিন হয়ে গেছে। ফোন করে জানিয়েছেন সকল কাজ মিটমাট করে আজ বিকেলেই রওনা দিবেন। নিজেদের গাড়ি থাকায় আসতে খুব একটা সময় লাগবে না। ভূমি বাবার আসার খুশিতে সারা বাড়ি খুশিতে ছুটোছুটি করছে। বেশ কিছু জিনিসের অর্ডার দিয়েছে রাজশাহী থেকে নিয়ে আসার জন্য। আস্তে আস্তে প্রায় সন্ধ্যা নাগাদ পেরিয়ে চারপাশ আদা সেয়ে গেছে। ঘড়ির কাঁটা 7টায় পড়তে টিকটিক আওয়াজ করছে। মিস্টার তোফায়েল আহমেদ এসে সকলের সাথে দেখা করে বসেছেন মাত্র সোফায়। তখনই আদ্র সিঁড়ি বেয়ে নেমে এসে ছোট চাচুকে সালাম করে জড়িয়ে ধরে। আদ্রের নিজ বাবার সাথে যতটা না সখ্যতা নেই, চাচুর সাথে তার দ্বিগুণ রয়েছে। দুজনের বেশ ভালো সম্পর্ক, যাকে বলা চলে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। মিস্টার আফজাল আহমেদ যতটা না গুরু গম্ভীর তার এই ছোটো ভাই, অর্থাৎ মিস্টার তোফায়েল ঠিক তার উল্টো। বেশ মিশুক আর বন্ধুত্ব সুলভ আচরণ তার। এসে চাচা ভাতিজা বেশ গল্পে মেজেছে। ওদিকে বেচারি ভূমি বারবার স্টাডি রুম থেকে কান পাচ্ছে। বাবা এসে গিয়েছে তা নিশ্চিত, কিন্তু এই শালা বুইড়া বেটা না মানে টিউশন মাস্টারের জন্য বাহিরেও যেতে পারছে না। স্যারকে অনুরোধ করেছিল, স্যার প্লিজ 5 মিনিটের জন্য যেতে দিন, আমি বাবার সাথে দেখা করে টুকুস করে আবার চলে আসব। এখনই না মানি আদ্র ভাইয়া নেই। টিচার চোখ ছোট করে বমির দিকে তাকিয়ে বলে, পড়া শেষ করো আগে, তবেই একেবারে ছুটি দিয়ে দিব। নাও এখন পড়ো। বমির মন চাইছে এই টিচারকে একদম আরশোলা খাইয়ে দিতে। কেমন হিংসুটে বাবার সাথে দেখাও করতে দিচ্ছে না। তার জন্য কি করে আসলো তা দেখার জন্য মনটা ধুরুম ধুরুম করছে। কাল থেকে ভূমিদের টিউশন মাস্টার রাখা হয়েছিল। প্রয়োজন ভিত্তিতে কলেজ ফাঁকি দেওয়া যাবে না, প্রতিদিন ক্লাস করতে হবে। বাড়ি আসতে আসতে প্রায় দুপুর 2টার কাছাকাছি হয়ে যায়। ফ্রেশ হয়ে খাবার দাবার শেষ করে কিছুক্ষণ রেস্ট নিয়ে তারপর সন্ধ্যা 5টায় টিচার আসবেন। এটাই রুটিন করে দিয়েছে আদ্র। এর বাহিরে এক পাও এগুলো তার খবর আছে, এই সতর্কবাণীও দিয়ে দেওয়া হয়েছে সাথে। সবাই ঠিক আছে, কিন্তু ভূমির কাছে ঝামেলা লাগলো এটা যে টিচারকে বলে দেওয়া হয়েছে যতক্ষণ পর্যন্ত পড়া শেষ হবে না ততক্ষণ যেন ছুটি না দেওয়া হয়। প্রয়োজনে 2 ঘন্টা পড়াবে, সেটার জন্য এক্সট্রা বেতন দেওয়া হবে। এই জন্যই এই বেটা আসছে। সে কখন থেকে এখনও যাওয়ার কোনো নাম নেই। অবশেষে শত জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে টিচার রুম থেকে বের হতে দেরি। ভূমির এক দৌড়ে গিয়ে মিস্টার তোফায়েল আহমেদের বুকে চাপটে ধরে। মেয়ের এমন অবস্থা দেখে বাবা হেসে মেয়েকে আলতো হাতে আগলে নেন। পরম যত্নে মেয়ের মাথায় হাত বোলাচ্ছেন আর মেয়ের প্রতি সকলের নালিশ শুনছেন। আচ্ছা আচ্ছা, আমি সবাইকে সাবধান করে দিব, যাতে কেউ আর আমার মেয়েকে কিছু বলতে সাহস না করে। আমার মেয়ে হচ্ছে এবারে রাজকন্যা। বমির এত নালিশ শুনে তোফায়েল শব্দ করে হেসে উঠে কথাটা বলেন। আদ্রি বউ দৌড়ে এসে মুড অফ করে বলে, আর আমি? তুই তো আমাদের ছোট রাজকুমারী। 2 মেয়েকে পরম আবেশে জড়িয়ে ধরে আদর করে দেন। আদ্র এতক্ষণ যাবৎ এদের কাণ্ড দেখছে আর মুখ চটকাচ্ছে। বিরক্ত মাখা কণ্ঠে বলে ওঠে, কত ন্যাকামো করিস তোরা, জাস্ট ডিসগাস্টিং। বমি বামাকে পেয়ে যেন কাঁদ উঁচু হয়ে গিয়েছে, মুখের লাগাম খুলে টুপ করে বলে বসে, আমরা তো ন্যাকামি পারি, এজন্যই তো করি। আপনার মন চাইলে আপনিও করুন না, কে নিষেধ করলো আপনাকে? বমির এমন কথা শুনে আদ্রের ব্রু কুঁচকে আসে। মুখের উপর এভাবে কথা বলা তো সে সহ্য করতে পারে না। এটা শাস্তি স্বরূপ তো তোমাকে কিছু বুক করতেই হবে। কথাটা মনে মনে ভেবে ব্রু কুটি করে। বমি খুশিতে আটখান হয়ে কথাটা বললেও যে তার মাথায় ধরছে না কাকে কি বলে ফেলল। চোখ জোড়ায় রসগোল্লার ন্যায় বড় বড় হয়ে গেছে। হায় হায়, খুশির টেলায় কি না কি বলে ফেললাম। এবার না জানি জল্লাদ লোক আমার কি করে। এই 4 দিনে বেশ ভালোই চিনেছে লোকটাকে, কেমন 100টা লোক। উঠে দৌড় লাগাতে গিয়ে আবারও থামে। বলে, বাবা আমি আমার জিনিস এনেছ? হ্যাঁ মা এনেছি, এই ব্যাগটা। কথাটা আর পুরো করতে দিল না, ব্যাগটা নিয়ে বৌদর। আর তার নাগাল কে পায়। মিস্টার তোফায়েল মাথা দুলিয়ে হেসে এই মেয়েটার বাচ্চামো আর গেল না। রোজকার মতো আজও সকাল সকাল উঠে আদ্র চলে গিয়েছে জিম প্লাস এক্সারসাইজ করবার জন্য। আর ফিরে আসতে আসতে সময় গড়িয়ে 8টা বাজে। বমি আদ্রি আজ 2 দিন ছুটির পর আজকে আবার কলেজে যাচ্ছে। সেদিন গিয়েছিল, এর মাঝে 2 দিন বন্ধ ছিল। দুজনেই একেবারে রেডি হয়ে নামছে। নাস্তা করেই সেখান থেকে কলেজের উদ্দেশ্যে রওনা দেবে। মিসেস সাবিনা এবং সাবরিনা
দুই কর্তাকে নাস্তা পরিবেশনে ব্যস্ত। ভূমি আর আদ্রি এসে চেয়ার টেনে বসে পড়ে। তোমাদের পড়াশোনা কেমন চলছে? ঠিকভাবে করছো তো? পরীক্ষা তো বেশি দূরে না। মিস্টার আফজাল খুব কমই ছেলে মেয়েদের কাছে প্রায় ব্যবসার কাজে অফিসে, আর না হয় বাহিরে বাহিরে দৌড়াদৌড়ি করেন। এজন্যই আদ্রের এই ব্যবসা বাণিজ্য পছন্দ না। ভূমি হেসে প্রতি উত্তরে বলে, জি বড় আব্বু, ভালো চলছে। আদ্রিও মাথা দুলিয়ে সম্মতি জানায়, ভালো, ঠিকভাবে পড়াশোনা করো। তোমাদের দুই ভাই তো নিজেদের পথ নিজেরাই বেছে নিয়ে সেদিকে এগোচ্ছে। আমার এত বড় ব্যবসার হাল কে ধরবে? আমি চাই আমার মেয়েরা যাতে আমার শক্তি হয়ে এগিয়ে আসে। তুমি কোনো চিন্তা করো না বড় আব্বু, আমরা আসি তো। ভূমি উৎফুল্ল কণ্ঠে উত্তর দেয়। দুই কর্তা নিজেদের খাবার শেষ করে উঠে মেয়েদের থেকে বিদায় নিয়ে বেরিয়ে পড়ে অফিসের উদ্দেশ্যে। আর দুই বোন আরামে গল্প করতে করতে খাচ্ছে। কলেজ টাইম যদিও 10টা, কিন্তু ভূমি আদ্রিকে বলে অনেকটা তাড়াতাড়ি রেডি হয়ে গিয়েছে, আজ তাড়াতাড়ি চলে যাবে বলে। কারণ ওই হিটলার মার্কার লোকটা যদি দেখে আবার বলবে আমি বাইকে দিয়ে আসবো। চিন্তাভাবনার অন্ত ঘটার আগেই তার আগমন। দরজা দিয়ে ঢুকে এদিকে এগিয়ে আসছে। চলে এসেছিস বাবা? সাবিনার কথায় সবার নজর সেদিকে যায়। মনির কথায় চকিতে তাকাতে আদ্রকে এদিকে হেঁটে আসতে দেখে বমি বরকায়। মনে মনে বিড়বিড় করে, এই রে, এ বেটার জন্যই আমি তাড়াতাড়ি ঘুম থেকে এত কষ্ট করে রেডি হয়ে নিলাম, আসার আগে যেন চলে যেতে পারি। কিন্তু এ তো এসে হাজির। এবার নিশ্চয়ই প্রশ্ন করে করে আমার ছোটো মাথাটা হ্যাং করে দিবে। আদ্র আলতো হেসে এগিয়ে আসে টেবিলের কাছে। নজর ফেলে বমি আর আদ্রের দিকে তাকিয়ে বুঝতে চেষ্টা করছে, এত সকালে এরা যাচ্ছে কোথায়? কী ব্যাপার, এত সকালে তোমরা কোথায় যাচ্ছ? আদ্র প্রযোগল কুচকে প্রশ্ন ছড়ে দুজনের দিকে তাকিয়ে। আদ্রি ভাইয়ের বয়ে চুপচাপ নিচের দিকে তাকিয়ে মুখে থাকা নুডলসগুলো চিবোতে গিলতে পারছে না, আর না পারছে ফেলতে। আর ভূমি, ও যা আশঙ্কা করেছে তা এসেই প্রশ্নের জুড়ি খুলে দিয়েছে। কি বলবে, এত তাড়াতাড়ি কলেজে চলে যাচ্ছে, তারপর জিজ্ঞেস করবে কেন যাচ্ছে। ভূমি মনে মনে উত্তর সাজাতে ব্যস্ত। কিন্তু কি জানোই তো, প্রয়োজনের সময় বুদ্ধিটা বেড়াতে যায় নানার বাড়ি। মাথায় কোনো বাহানা আসছেই না। মেয়েরা কিছু বলছে না দেখে সাবরিনা বলে, ওদের নাকি কলেজে আজ 9টায় ক্লাস, এজন্যই তাড়াতাড়ি যেতে হচ্ছে। আদ্রের চোখ জোড়া ছোট ছোট হয়ে কপালের মাঝখানটায় 2-3টা ভাঁজ পড়ে, যেন কি অদ্ভুত কথা শুনে গেল। আদ্রের কাছে আসলেই জিনিসটা অদ্ভুত লেগেছে। কণ্ঠ ভারী করে আবার বোনের দিকে তাকায় প্রশ্ন করে, কারণ ভূমি মিথ্যে বানিয়ে বললেও আদ্রিতা কখনোই করবে না। কিসের ক্লাস এত তাড়াতাড়ি তোদের? কই, আমি তো এমন কিছু শুনি নাই। আসলে ভাইয়া, আদ্রি থতমত খাচ্ছে, কথাই বের হচ্ছে না। মনে মনে বদবুদ্ধি এঁটে ভূমি এবার কিছুটা সাহস জগিয়ে বলে, আদ্র ভাইয়া, আমার একটা বান্ধবী আছে, ওর মায়ের খুব অসুখ। এখন আমরা বান্ধবীরা যদি দেখা করতে না যাই, বিষয়টা কি খারাপ দেখাবে না বলুন? এজন্যই তাড়াতাড়ি যাচ্ছি, ওদের বাড়ি থেকে ঘুরে তারপর কলেজে যাব। আসার সময় গেলে তো দেরি হলে আপনি বকা দিবেন। ভূমির মিথ্যে বানোয়াট কথায় আদ্রের বিশ্বাস হয়েছে নাকি আদৌ হয়নি তা আদ্রের মুখ দেখে বোঝা দেয়। ভূমি সৌর চোখে আদ্রকে পর্যবেক্ষণ করতে ব্যস্ত, কিন্তু ছোট্টই মস্তিষ্কে গম্ভীর মুখের অধিকারী লোকটাকে বুঝতে অক্ষম। তার মুখে নেই কোনো আকার, নেই কোনো প্রতিক্রিয়ার ছাপ। বমির মনে হচ্ছে গাল দুটোকে টেনে কিছু তো অন্তত একটা আকৃতি দিতে। আমি আসার অপেক্ষা কর, রেডি হয়ে আসছি। আদ্র কথাটা বলে বড় বড় পা ফেলে উঠে গেছে উপরে, কিন্তু বমি তো অপেক্ষা করবে না। প্রয়োজন পড়ে না হয় কি শাস্তি দিবে তা দেখা যাবে, কিন্তু বাইকে সে যাবে না। নিশ্চয়ই লোকটা তাকে মারার ফন্দি এঁটেছে। আদ্র উপরে উঠতেই বমি আদ্রের হাত টেনে মায়েদের থেকে বিদায় নিয়ে বেরিয়ে যায়। কেউ কিছু বলবে বা তাদের আটকাবে সেই সুযোগটুকুও দেয়নি। কলেজে সেই আমতলায় বসে আছে বমি, আদ্রি, মিথিলা আর রাকিব। বসে নেই, গল্প করছে সবাই মিলে। বমি বাকিদেরও বলে দিয়েছিল যাতে আজকে তাড়াতাড়ি কলেজে আসে সবাই। ঘণ্টা বাজার এখনও মিনিট 20 বাকি, তাই সবাই আড্ডা দিচ্ছে। কলেজের সকল শিক্ষার্থীরা যে যার মতো দাঁড়িয়ে বসে নিজেদের মতো গল্পে মস্ত, নিজেদের সাঙ্গপাঙ্গ নিয়ে। তখনই কলেজ গেট দিয়ে আগমন ঘটে কালো বাইকে মাথায় হেলমেট পরা একজন সুদর্শন পুরুষের। উপস্থিত সকলের নজর সেদিকে। বাইকটি একটু ভিতরে ঢুকে পার্কিং জোনে গিয়ে থামে। এখনও মাথায় হেলমেট পরা। অনেকেই নিজেদের মধ্যে বলাবলি করছে, কে এই ছেলেটা, কেমন হ্যান্ডসাম, এটা সেটা। সবার নজর লক্ষ্য করে বমিদের নজরে পড়ে সেদিকে। সাথে সাথে বমির চোখ গোল আলুর মতো হয়ে যায়, চোয়াল জ্বলে পড়ে। বমি যেন ভূত দেখার মতো চোখ মুখের আকৃতি ধারণ করে আদ্রির দিকে তাকায়। তারও ঠিক একই অবস্থা। এ সময় যে এমন কিছু তারা আশাই করেনি। বাইক পার করে হেলমেটটা খুলতে উপস্থিত মেয়েটা এমনভাবে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে যেন এই বুঝি খেয়েই ফেলবে।
জীবনের সুন্দর সুদর্শন ছেলে দেখেনি তারা। ব্ল্যাক জিন্স সাথে ম্যাচিং শার্ট ইন করা, হাতে দামি ঘড়ি, মাথায় কালো চুলগুলো জেল দিয়ে সেট করা, এক কথায় অসাধারণ দেখতে লাগছে তাকে। সবার নজর তো পড়বেই। ভূমি চারদিকে একবার পরখ করে নিল। সবার অবস্থা দেখে মুখ বাঁকিয়ে বিড়বিড় করে, ঢং, নিজের সৌন্দর্য দেখিয়ে নিশ্চয়ই এখানে মেয়েদের পাগল করতে এসেছে। বমির রাগও হচ্ছে মেয়েগুলোকে দেখে, তার থেকেও বেশি রাগ লাগছে হিটলার মার্কা লোকটার উপর। কেন এত সুন্দর লাগতে হলো তার নিজেরও তো নজর সরছে না, বারবারই সেদিকে যাচ্ছে। কোথা থেকে ইপ্তি দৌড়ে এসে বমির গায়ের সাথে ঘেঁষে বসতে বসতে বলে, দোস্ত দেখ, পুরাই তো আগুন, কি হ্যান্ডসাম। অন্যমনস্ক হয়ে থাকা ইপ্তি এভাবে হুট করে এসে কথা বলায় বমি বয়ে লাফিয়ে ওঠে। ইপ্তির মাথায় গাপটা মেরে বলে, পেতনির বাচ্চা, তুই এসে এমন করা লাগবে? ধীরস্থিরভাবে বসে কথা বলা যায় না? আর রাখ তোর কথা, ওইদিকে দেখ, ছেলেটা কী সুন্দর। ইপ্তির ইশারা অনুসরণ করে সেদিকে তাকালো ভূমি, দেখলো আদ্রকেই দেখাচ্ছে সে। বমির রাগ লাগছে কিন্তু কিছু বলে না। আদ্র হেঁটে টিচার্স রুমে যাওয়ার পথে একবার চোখ বুলিয়ে বমিদের পরখ করে নেয়, আলতো হেসে চলে যায় সেদিকে। আদ্রের এই ভিলেন মার্কা হাসির নিশ্চয়ই কোনো রহস্য আছে, তা বমি খুব ভালো করেই জানে। সকলের ভাবনা সেট গটে টুংটাং করে ক্লাস শুরুর ঘন্টা বেজে ওঠে। সবাই দৌড়াদৌড়ি করে যে যার ক্লাসে ঢুকতে ব্যস্ত হয়ে পড়ে। বমি আদ্রিরাও চলে যায় নিজেদের ক্লাসে। প্রথম ঘন্টা টাকলা স্যার, অ্যাকাউন্টিং স্যারের, তিনি এসে ভাষণ দেওয়া শুরু করে। কি জানি পড়ালেন, ক্লাসের 4-5 জন স্টুডেন্ট ছাড়া মনে হয় না আর কারো নজর ছিল সেটাই। ক্লাস শেষে স্যার বেরিয়ে যান। আজ দ্বিতীয় পিরিয়ড, ইংরেজি হওয়ার কথা, কিন্তু স্যার আসার কোনো নাম নেই ক্লাসে। সবাই যে যার মতো দাঁড়িয়ে বসে গল্প করতে ব্যস্ত। স্যার নেই, সবাই আর কি করবে। স্টুডেন্ট অ্যাটেনশন, সবাই যে যার সিটে গিয়ে বসো ফার্স্ট। প্রিন্সিপাল স্যারের আগমনে সকলের গল্পের সমাপ্তি করে সবাই যে যার মতো করে বসে পড়ল সিটে। সবার নজর সামনে থাকা বড় পেটওয়ালা প্রিন্সিপাল স্যারের দিকে। সচরাচর তিনি ক্লাসে আসেন না, যখন প্রয়োজন তখনই আসেন। আজও নিশ্চয়ই কোনো বিশেষ কিছু বলতেই এসেছেন। বান্ধবীদের মধ্যে একজন তো থাকেই হুদাই, যে জিনিস সম্পর্কে কারো ধারণা নেই, সে সেই জিনিসটা জানার ধৈর্য রাখে না, অন্যদের মাথা খাবে জানার। বমিদের ফ্রেন্ড সার্কেলেও তেমনি একজনের উপস্থিতি রয়েছে, ইপ্তি। বমিকে গুঁতা দিয়ে ভাবুক হয়ে বলে, এই বমি, ফেটুক স্যার কেন এলো বলতো? বমির মেজাজ তুঙ্গে, এটা কেমন প্রশ্ন? তুই যেমন জানোস না, মাত্র দেখতেছস। আমিও তো তোর সাথেই বসে আছি জানার আগ্রহে। বিরক্তিমাখা মুখ করে বলে, আমার জামাইয়ের সাথে তোদের পরিচয় করে দিতে এসেছে দেখ। পেতনির বাচ্চা, চুপচাপ বসে থাক, দেখ নিজের চোখে কী হয়। এমন করছিস কেন? আমি তো শুধু কথা শেষ করার আগে বমি চোখ গরম করে তাকায় ইপ্তির দিকে। ইপ্তি বেচারি ডুব গিলে হেসে বলে, আচ্ছা দেখ কি বলে। স্টুডেন্টস, তোমাদের তো গত ক্লাসে বলা হয়েছিল তোমাদের ইংরেজির যিনি শিক্ষক ছিলেন তিনি অন্য জায়গায় বদলি হয়ে গিয়েছেন। তোমাদের সাথে সাথে আমারও বেশ চিন্তায় ছিলাম, যেহেতু অল্প সময়ে কিভাবে কি ম্যানেজ করব। যেহেতু তোমাদের পরীক্ষার সময় বেশি নেই, কিন্তু তোমাদের জন্য ভালো খবর হলো আমরা এমন একজনকে শিক্ষক হিসাবে পেয়েছি যার ছায়াতলে তোমরা বেশ ভালো কিছু শিখতে পারবে আমার বিশ্বাস। সে দেশের বাইরে থেকে ডিগ্রি লাভ করেছে। দরজার দিকে তাকিয়ে বলে, এসো, তুমি ভিতরে এসো। উপস্থিত সকলের মাঝে ভিনপতন নীরবতা, আর বমির মনের মধ্যে দুকপুক আওয়াজ করছে। যদি তার আশঙ্কা সত্যি হয়ে যায় তো শেষ, বেঁচে থাকা কঠিন করে ফেলবে। এই হলো তোমাদের নতুন ইংরেজির শিক্ষক ইনি হলেন তোমাদের নতুন শিক্ষক মিস্টার আদ্রিয়ান আহমেদ আদ্র। উপস্থিত সকলের নজর আদ্রের দিকে। কেমন করে দেখছে মেয়েরা, মিটিমিটি হাসছে। সবার মাঝে আনন্দের কি ঝিলিক। তাদের পড়াবেন এমন একজন সুদর্শন স্যার। আজ থেকে হয়তো আর কেউ ক্লাস মিস করবে না, কলেজ ফাঁকি দিয়ে বাড়ি বসে থাকবে না। পড়ার জন্য না হোক, অন্তত স্যারকে দেখার জন্য হলেও আসতে হবে। আদ্র ক্লাসে ঢুকে সবাইকে সালাম দেয়। সকল শিক্ষার্থীও দাঁড়িয়ে সম্মাননা জানিয়ে আদ্রকে সালাম দেয়। টুকটাক নিজের পরিচয় দেয় সকলের সামনে। এদিকে বমিন যান যায় অবস্থা। বাড়িতে তো করছে, এবার কি কলেজে এসেও তাকে অত্যাচার করবেন? ইংরেজিতে যে গোড়ার ডিম এই লোকটা, তা জানলে তো 24 ঘন্টায় বই নিয়ে বসিয়ে রাখবেন। মন চাইছে এক্ষুনি এই কলেজ থেকে বেরিয়ে অন্য কোনো কলেজে গিয়ে ভর্তি হতে। এরই মাঝে আদ্র বমির দিকে একবার নজর দিয়ে পুনরায় তা সরিয়ে নেয়। আদ্রি ভাইকে এভাবে দেখবে আশা করেনি, কিন্তু সে ভীষণ খুশি নিজের ভাইকে কলেজের শিক্ষক হিসেবে পেয়ে। খুশিতে আটখান হয়ে বমির দিকে বেশ আনন্দিত কণ্ঠে বলার জন্য হাতটা ধরে। সেদিকে ফিরতে বমির মুখ দেখে হাসি ব্যানিশ হয়ে যায়। আদ্রি ভালো করে জানে তা
মনে মনে হাসছে, বাহিরে তা দেখানো যাবে না। বোন যদি দেখে ক্লাস শুদ্ধ মানুষের সামনে দিবে মাইর। তাও ভূমিকে খেপানোর জন্য বলে, ভূমি ভাইয়া আজ থেকে আমাদের ক্লাস টিচার, কত ভালো হয়েছে তাই না বল। ভূমি অগ্নিদৃষ্টি নিক্ষেপ করে তাকায় আদ্রির দিকে, মুখ ভার করে হাঁসফাঁস করে বলে, এ মেয়ে, তুই ইচ্ছে করে আমার মজা নিচ্ছিস তাই না? তোর ভাই এসেছে ভালো হয়েছে তাই না? আল্লাহ মালুম এবার যে কী করে না এই হিটলার মার্কা লোকটা আমার সাথে। কে জানতো জীবনের ঘড়ির কাঁটা এভাবেই ঘুরে যাবে। যদি জানতাম বাবাকে বলে আরও আগেই বিয়ে করে নিতাম। তাই এত শখ তোমার বিয়ে করবার? আকস্মিক পুরুষালী কণ্ঠে ভূমি আদ্রি দুজনেই আটকে ওঠে। নিজেদের মধ্যে কথা বলাই এতই মগ্ন ছিল যে সে খেয়ালই করেনি কখন প্রিন্সিপাল স্যার চলে গিয়েছেন, আর আদ্র এসেই তাদেরই পাশে দাঁড়িয়ে তাদের কথাগুলো শুনে ফেলেছে। ভূমি বয়ে যান যায় অবস্থা। আদ্র শুনেছে সেটার জন্য নয়, এখন না জানি কি বলবে এতগুলো ছেলের মাঝে। নিশ্চয় তার মান সম্মানের ফালুদা করতে তিনি এক কিঞ্চিত পরিমাণও চিন্তা করবেন না। উঠে দাঁড়াও, ম্যানার্স জানো না? শিক্ষকদের কিভাবে সম্মান দিতে হয়, কিভাবে শ্রদ্ধা করতে হয়। আনএক্সপেক্টেবল। আমি বুঝি না জাফর স্যার তোমাদের মতো এমন গবেট স্টুডেন্টদের রাখে কিভাবে কলেজে। জাফর হলো ভূমিদের সেই পেটক প্রিন্সিপাল স্যার। আদ্র ভূমিকে এমন ভীতু মুখ করে বসে থাকতে দেখে শক্ত কণ্ঠে ধমক দিয়ে বলে ওঠে কথাটা। আকস্মিক ধমকে চমকে ওঠে ভূমি, তাকায় অসহায় দৃষ্টিতে। ভূমির মন চাইছে আদ্রকে চিবিয়ে খেয়ে নিতে। শুধু এটা কেন কোনো বিষয় না এমন করবার, এত মানুষের সামনে অপমান করবার। তাও করবেন, কারণ আমি তার শত জন্মের শত্রু। মনে মনে হাজারো গালি দিচ্ছে, শুনিয়ে তো দেওয়া যাবে না। আগে তো যাই হোক ভাইয়ের পরিচয় ছিল, এখন একটা এক্সট্রা পরিচয় নিয়ে এলো। বুঝি না ভেবেছে আমার সাথে লেগে থাকার ধান্দা। ভূমি সরি ভাইয়া বলে উঠে দাঁড়ায়। চোখ কাঁধ সব নিচের দিকে ঝুঁকানো, চোখ তুলে তাকানো সেই পরিস্থিতি রাখেনি। হোয়াট, সিরিয়াসলি? শিক্ষকদের ভাইয়া বলে সম্বোধন করো নাকি তোমরা? উপস্থিত সকলের দিকে তাকিয়ে আঙ্গুল নাড়িয়ে জিজ্ঞেস করে আদ্র। সবাই দুদিকে মাথা দোলায়, যার অর্থ না। আদ্র আবার তাকায় ভূমির দিকে, গমগমে কণ্ঠে বলে, নাম কি তোমার? আদ্রের এমন অহেতুক অযাচিত প্রশ্নে ভূমির চোখ সড়ক গাছ। ওমা, এই লোক বলে কি এসব? বুতিটুতে ধরলো নাকি? নিজের বোনের নাম জিজ্ঞেস করছে? এত বছর কি কানে তুলো গোজনে ছিল? ভূমি ব্রুকুসকে অবাক নয়নে আদ্রের দিকে তাকায়, বোঝার চেষ্টা করে আদ্রের মতিগতি। এনি প্রবলেম? নাম জিজ্ঞেস করছি। কি নাম তোমার? কানে শুনতে পাওনি? আদ্র ভরাট কণ্ঠে পুনরায় বলে ওঠে, আলিশা আহমেদ ভূমি। ভূমি নিজের দৃষ্টি সরিয়ে ধীর কণ্ঠে উত্তর দেয়। মনে মনে ভাবে, ঢং, এত মেয়েদের দেখে নিজেকে হিরো ভাবছে। সময় আমারও আসবে, আমিও শুধু উসুল তুলে নিব, অপেক্ষা শুধু সময়ের। এটা কি পড়াশোনা করা জায়গা, নাকি বিয়ে বিষয়ক আলাপ আলোচনার করা জায়গা? আদ্র কিছুটা ধমকের স্বরে কথাটা বলে। ভূমি কেঁপে ওঠে। সে কি বলবে? এটা কোনো প্রশ্ন? যত সব পাও লোক। অপুষ্পিত কণ্ঠে বলে, সরি ভাইয়া, না মানে স্যার, ভুল হয়ে গিয়েছে, শেষবারের মতো ক্ষমা করে দিন। আর জীবনে এমন ভুল করব না। শেষ উক্তিতে বিড়বিড় করে বলে, আপনার সামনে তো জীবনীয় না, এ কান ধরলাম। আপনি সামনে আসলে মুখে কুলো পেটে রাখবো। পরের বার যেন এমন কোনো অন্যরকম আচরণ না দেখি, তা না হলে বাহিরে কান ধরে দাঁড় করিয়ে রাখবো। সামনে তাকিয়ে সকলের উদ্দেশ্যে বলে, এটা শুধু একজন না, সবার জন্য। সো ডোন্ট ট্রাই টু মিসবিহেভ উইথ মি অর ইন ক্লাস। প্রথম দিনের ক্লাস হওয়ায় আদ্র আজকে পড়ার বিষয়ে কোনো টপিক তুলিনি। সকলের সাথে পরিচিত হয়েছেন, নিজের পরিচয় দিয়েছেন, টুকটাক গল্প করেছেন, কিন্তু ভূমি এর মাঝে টু শব্দ করেনি। এমনকি আদ্রের দিকে তাকায় উনি পর্যন্ত। কিভাবে তাকাবে? যা করেছে এটা সহ্য করার মতো মুখ বুঝে এটাই তো অনেক। রাগ হচ্ছে ভূমির, প্রচুর রাগ। আদ্র ক্লাসের ফাঁকে বেশ কয়েকবার তাকিয়েছিল ভূমির দিকে। সে তো মুখখানা ভোঁতা করে বসে আছে। তৃতীয় পিরিয়ডে ক্লাস নেই ভূমিদের, তাই বন্ধু বান্ধব সবাই মিলে বেরিয়ে হাঁটছে করিডোর দিয়ে, উদ্দেশ্য পুকুর ঘাট। কলেজটা বেশ বড় সড়ো হওয়ায় কোনো কিছু কমতি নেই। বেশ সুনামধন্য এলাকার মধ্যে বিশাল বড় একটা পুকুর রয়েছে, তার চারপাশে গাছপালায় ভরপুর। বড় করে দেওয়া ঘাট রয়েছে। গ্রীষ্মের এই ব্যবসা গরমে প্রাকৃতিক বাতাস উপভোগ করতে কার না ভালো লাগে। রাকিব বন্ধু, আরেকটার নাম কি ছিল ভুলে। রিশাত আর ইপ্তি নিজেদের মধ্যে গল্প করছে নতুন স্যারকে নিয়ে। মেয়েদের এমন চাহনি নিয়ে হাসাহাসি করছে। আদ্রি বোনের দিকে তাকাচ্ছে আর বোনের মনের খবর পড়ার চেষ্টা করছে। মিথিলাও তাই। ভূমি, মন খারাপ করিস না। ওই গোমরা মুখ স্যারটা প্রথম দিন এসেই কেমন আচরণ করলো। জলে যাক, তুই ওটা নিয়ে আর ভাবিস না। মিথিলার কথা শুনিয়ে আদ্রি চোখ গরম করে তাকায়। এই, তুই আমার ভাইয়াকে এভাবে বলছিস কেন?
মিথিলা ভাইয়া ডাক শুনে অবাক, মুখ খুলে কিছু বলবে তার আগেই ভূমি বলে, অবাক হচ্ছিস তাই না? এটাই সত্যি। আমি অবাক হয়েছিলাম ওই হিটলার মার্কা লোকটার কথা আর ব্যবহার দেখে। চিন্তা করে দেখ, একটা মানুষ কতটা কূটনৈতিক চিন্তাধারী হলে এমন করে। কি চালাক মাগোমা! আমি মেয়ে হয়েও এমন পারবো না। ওনার উচিত ছিল সিনেমায় গিয়ে অভিনয় করা। শিক্ষক হয়ে গিয়েছেন নিজেকে না বুঝেই, নিজেরই কূটবুদ্ধি ধরতে না পেরে। আদ্রি অতিষ্ঠ ভঙ্গিতে কপাল সাপড়ে বলে, থাম না, তুই আমার ভাইয়াটার এমন গালি দিয়ে না জানে অসুস্থ করে ফেলিস। যা, ভাইয়ের সামচা কথাকার। ভূমির মন দিল ভালো নেই। সবাই গল্প করছে আর সে বসে বসে বোর হচ্ছে। কিছুতেই কিছু ভালো লাগছে না ওর। ক্লাসও করবার আর মানসিকতা নেই। ক্লাসে সবাই হাসছে তাকিয়ে তাকিয়ে। ভূমি উঠে চলে যেতে নিলে রাকিব থামিয়ে বলে, এই মহারানী, কই যা শ্যুট করে? মরতে যাই, যাবি তুই আমার সাথে? ভূমি রেগে উত্তর দেয়, ও হো না, তাহলে তুই যা। আমার বাবু এত তাড়াতাড়ি মরার শখ নাই, এখনও বিয়ে করা, বউ বাচ্চা পাওয়া বাকি। রাকিবের কথায় সবাই হু হু করে হেসে দেয়। আর ভূমির আগে গজগজ করতে করতে বড় বড় পা ফেলে চলে যায় সেখান থেকে। কোথায় একটু সিম্পেতি দেখাবে তা না, মজা নিচ্ছে। তোরা বন্ধু নামের কলঙ্ক, আজ থেকে তোদের সাথে আড়ি আড়ি। ভূমি নিজে নিজে বিড় করছে আর হেঁটে চলে যাচ্ছে। পিছন থেকে আদ্রি ডাকছে, কিন্তু তার জবাব দেওয়ার বা ফিরে তাকানোর নাম নাই। শুনতে পাচ্ছে কিন্তু ইচ্ছে করেই তাকাচ্ছে না। ভূমি হাসছে আর আদ্রি দৌড়াচ্ছে, তাও নাগাল পাচ্ছে না। রাগের চোটে যে সে খরগোশের মতো হাসছে তা তো বুঝতে পারছে। স্পিড এত বেড়ে গেছে। বাড়ি এসে ফ্রেশ হয়ে দুটো খেয়ে যেই ঘরে ঢুকেছে আর বেরই হয়নি। টিউশন মাস্টার আসার সময় ঘনিয়ে এসেছে, কিন্তু পড়তে মন চাইছে না। তাই ইচ্ছে করে ঘরে দরজা বন্ধ করে বসে আছে। আদ্রি কিছুক্ষণ আগে ডেকে গেল। আজ বেশ বাড়াবাড়ি করে ফেলেছে আদ্র ভাইয়া আমার সাথে। আমাকে কি ওনার মানুষ লাগে না? 5 ইঞ্চি বলে কি ওনার চোখে পড়ি না নাকি? লম্বা উনি তো টাওয়ার, কীভাবে পড়বে? সবার সাথে কি মধুর সুর, আর আমার সাথে সাপে আর নেউলে। ভূমি অশ্রুসিক্ত নয়নে এসব হাবিজাবি বকবক করছে। তখনই দরজা কড়াকাতের শব্দে ধ্যান ভাঙে। এই মেয়ে, দরজা খোলো। কি সমস্যা? টিচার এসে বসে আছেন, সেদিকে খেয়াল আছে? কি এত বকবক করতেছো নিজে নিজে? আদ্রের কণ্ঠ শুনে ভূমির ব্যথার মাত্রা যেন আরও তীব্র হয়ে ওঠে। এবার আরও জোরে জোরে কান্না পাচ্ছে। কি করবে ভূমি এখন? দরজা না খুলে পড়বে আরেকটা বিপদে। আর দরজা খুলে যদি কান্না মাখা মুখ নিয়ে সামনে যায়, আবার না বকা খেতে হয়। দৌড়ে ওয়াশরুমে গিয়ে মুখটাকে ভালো করে ধুয়ে নেয়। কিন্তু চোখ আর নাক যে লাল বর্ণে ধারণ করেছে তাতে তো লুকানো যাবে না। টমেটোর মতো গাল দুটো আর নাকটা লাল হয়ে আছে। উজ্জ্বল ফর্সা গালে তা স্পষ্ট প্রতীয়মান। থেকে দেখে বলে দিবে বেশ সময় ধরে কেঁদে কেটে বসিয়েছে মেয়েটা। ভূমি মুখে পানির জাপটা দিয়ে মুখ মুছে বেরিয়ে আসে ঘর থেকে। দরজা খুলতে সামনে আদ্র, সকলে সে ড্রেস আপে এখনও রয়েছে, হয়তো মাত্রই কলেজ থেকে ফিরেছে। ভূমি মাথা নিচু করে এসে দাঁড়িয়ে আছে, মুখ উপরে তুলছে না, নিজের অসহায়তা লুকানোর বৃথা চেষ্টা। কিন্তু আদ্র ঠিকই লক্ষ্য করেছে ভূমির দৃষ্টি। ভূমিকে এই রূপে বেশ লাগছে। ছোট্ট গোল গাল আর সাতপানা মুখ, লাল হয়ে চোখ জোড়া ফুলে আছে। দেখতে আসলে লাল টমেটোর মতো লাগছে। আদ্রের মাঝে কিছু একটা কাজ করছে, কিন্তু কোথাও যেন তা আটকা পড়েছে বারবার। হয়তো 17টা বছর ধরে জমিয়ে রাখা রাগের প্রভাব। আদ্র দেখিয়েও না দেখার ভান করে বলে, ঘরের ভিতর কি করছিলে এতক্ষণ? সেন্স নেই তোমার? বাচ্চা তুমি স্যার আসবে তা কি তুমি জানো না? তুমি কি বাচ্চা? 2 মিনিটে পড়তে বসবে গিয়ে, আমি যেন আর দ্বিতীয়বার টাকা না লাগে। ভূমি কিছু বলতে মন চাইছে, মুখে আসছে কিন্তু বলছে না, অভিমান হচ্ছে খুব। আবার কান্নাও আসছে নিজের মনের কষ্টটা প্রকাশ করতে ব্যর্থ হয়ে। আদ্র অপেক্ষা করে, তা পা বাড়ায় নিজের কক্ষের দিকে। ভূমি সেদিকে কিছু সময় তাকিয়ে আবার ওয়াশরুমে চলে যায়। নিজেকে শান্ত করে সুন্দর করে মাথায় ওড়না জড়িয়ে হাঁটা ধরে স্টাডি টেবিলের দিকে। পথে মায়ের প্রশ্নের সম্মুখীন হলেও উত্তর দেয়নি, ইচ্ছে নেই। কি বলবে? তাদের ছেলের নামে বিচার দেবে? এটা কি তারা বিশ্বাস করবে? জীবনেও না। তাই তো এড়িয়ে যাওয়াই ভালো। বলবে তবে ভাবাকে, তার বড় আব্বুকে, তারাই একমাত্র ভূমিকে ভালোবাসে। এটাই হচ্ছে ভূমির ধারণা। টিচারের সামনে এসে বসেছে, পড়া শুনেছে, মাথা নেড়েছে বুঝেও না বুঝে, কিন্তু মুখে কোনো শব্দ নেই, কিচ্ছু বলেনি। সারাটা সময় চুপচাপই ছিল। সন্ধ্যার নাস্তাটা ভূমিতে টিউশন ছুটি হওয়ার পরেই করা হয়। 2 যা মিলে সকলের জন্য নাস্তা বানিয়ে বসে আছেন। ভূমি আদ্রি দুজনেই চায়ের প্রতি কোনো আগ্রহ নেই। মন চাইলে মায়েদের কাপে 2-1টা বিস্কিট চুবিয়ে খেয়ে শেষ। আজ মেয়ের মন খারাপ, সেটা মিসেস সাবরিনা বেশ খেয়াল করেছেন। যতই বেউকুব কথা শোনাক, মা তো মাই হয়।
ছেলে মেয়ের কষ্ট নিজেও পরাণ কাঁপে। মিসেস সাবরিনা মেয়ের পছন্দ মতো পাস্তা নুডলস বানিয়েছেন যাতে মনটা ভালো হয়। টিউশন শেষে স্যার বেরিয়ে যেতেই দু বোন বেরিয়ে আসে। সাবরিনা আনন্দমাখা মুখ নিয়ে মেয়ের কাছে এগিয়ে বলে, আয়, আজকে তোর জন্য তোর পছন্দের নুডলস বানিয়েছি, খেয়ে দেখ কেমন হয়েছে। খাবো না, আমার ইচ্ছে করছে না, তোমরা খেয়ে নাও। ভূমি ভারী গলায় মাকে কথাটা বলে বড় বড় পা ফেলে উপরে উঠে যায়। মায়ের মনটাও খারাপ হয়ে যায়। আদ্রিকে বলে, আয় মা, তুই খেয়ে নে। না খাক সে, না খাইলে রাগ দেখিয়ে নিজেরই পেট কাটবে, আমার আর কিচ্ছু হবে না। আদ্রি কাছে এগিয়ে আসতে আসতে রাশবাড়ি কণ্ঠে বলে, মামুনি, আসলে আজকে ভাইয়া ক্লাসে সবার সামনে ভূমিকে বকা শুনিয়েছে, এজন্যই ওর মন খারাপ। সাবরিনা সে তো ছেলের দোষ দেখেও দেখবে না। তিনি ভারী গলায় বলেন, আদ্র ছোট বাচ্চা না, বলার কারণও আছে, হয়তো বিনা কারণে তার কিছু বলেনি। আদ্র বুঝে যায় এদের বলা না বলা সমান, তাই মামুনিকে টেনে নিয়ে চলে যায় খেতে দাও বলে। 5টায় বাড়ি এসে আদ্র ফ্রেশ হয়ে রাহিনকে সাথে নিয়ে বেরিয়েছিল কোথাও। 9টা প্রায় বাজতে চললো, এখনও ফেরেনি। 9:30টার দিকে বাড়ি ফিরে এসে যখন শুনতে পায় ভূমির এসব, তখনই আদ্রের নিজেরও ভিতরে ভিতরে কিছু খারাপ লাগা কাজ করে। এভাবে মেয়েটাকে রাগিয়ে রাখা ঠিক হচ্ছে না, হয়তো কথাটা ভেবে উদ্বিগ্ন হয়। পরক্ষণে নিজেকে ধাতস্থ করে নেয়, নিজে নিজেই শাসিয়ে ওঠে, ওই মেয়ের জন্য কেন আমি চিন্তিত হচ্ছি। এ যেন মনে মনে এক বিনা বাক্যের আন্দোলন শুরু হলো। নিজের সাথে দ্বন্দ্বে পতিত হলো। অনেক ভাবলো আদ্র নিজের মনের ভিতর থাকা ইচ্ছেটাকে দমিয়ে রাখতে পারছে না। দেখা যাক, শেষবারের মতো এবার একটু দয়া করে রাগ ভাঙাবে। একবারে কিছু হয় না, রাগ তো আর কমে যাচ্ছে না। কথাটা ভেবেই কি মনে করে যেভাবে এসেছিল সেভাবেই পুনরায় বাহিরে যেতে নাই। সাবিনা ছেলেকে আবারও চলে যাচ্ছে দেখে উৎকণ্ঠা নিয়ে জিজ্ঞেস করেন, এই আদ্র, কোথায় যাচ্ছিস? মাত্রই তো এলি। একটু আসছি মা, 5 মিনিট পর চলে আসবো। এই বলে আদ্র বেরিয়ে যায়। আদ্র বেরিয়েছে 5 মিনিট হলো, এখনও ফেরেনি। 5 মিনিটের মধ্যে ফিরবে বললেই কি ফিরে আসা যায় নাকি? দুই মা দরজার দিকে সাহনি মিলে ওদের অপেক্ষায় বসে আছে ছেলের আসছে কিনা। এলো আবার হুট করে, কোথায় গেল কে জানে। মিসেস সাবিনা ক্ষণে ক্ষণে বোনের দিকে তাকিয়ে একটা কথাই বলছে, দেখ, ছোট ঘড়ির কাঁটা 10টায় পৌঁছালো বলে। এই ছেলে 5 মিনিটে আসছি বলে বেরিয়ে আধা ঘন্টা হয়ে গেছে, এখনও নাম নাই। কোথায় গেল? আমার চিন্তায় মাথা চলে যাচ্ছে। আপা, তুমি এত চিন্তা করো না তো, ছেলেটা আমাদের বেশ বুঝদার আর সতর্ক, কোনো উল্টাপাল্টা কিছু করতে যাবে না। কিছু মনে পড়ছে, প্রয়োজনীয়তায় গেছে হয়তো বা। তুমি বেশি স্ট্রেস নিও না, পরে প্রেশার বাড়লে আদ্রই এসে বকবে। দু বোনের কথায় অন্তকটার পূর্বেই হাতে একটা পেপার ব্যাগ নিয়ে দৃঢ় পায়ে হেঁটে ভিতরে ঢুকছে আদ্র। আদ্রকে আসতে দেখে আবার যেন একটু স্বস্তির নিঃশ্বাস ফেললেন দুজনেই। আদ্র মায়েদের কাছে এসে দাঁড়াতেই দুই মা প্রশ্নের বুলি ছোড়েন, কোথায় গিয়েছিলিস বলতো হঠাৎ এভাবে? 5 মিনিটের কথা বলে এত সময় লাগিয়েছিস? কত চিন্তা হচ্ছিল আমাদের। মা, আমি পাশের সুপার শপে গিয়েছিলাম আইসক্রিম আনতে, কিন্তু ওখানে খিরসা ফ্লেভারের আইসক্রিমটা ছিল না, এজন্য বড় বাজারের দিকে গিয়ে নিয়ে আসতে হয়েছে। আদ্র আইসক্রিম খেতে খুব একটা ভালো পায় না। আদ্রিও ঠান্ডা খেলে সাথে সাথে গলা ধরে যায়। এরই মধ্যে বাকি রইল ভূমি। আর ভূমি যে সারাদিন আজ রাগ করে ঘরের ভিতরে দরজা লাগিয়ে বসে আছে। দুই মায়ের আর বুঝতে বাকি রইল না এটা ভূমির জন্যই আনা। রাগ করেছে, রাগ ভাঙে কিনা তার চেষ্টা। দুই বোন কিছু বলে না, হেসে বলে, আচ্ছা ঠিক আছে, যা ফ্রেশ হয়ে আয়। আইসক্রিম বিষয়ক আর কোনো কিছুই তারা জিজ্ঞেস করেনি ছেলের কাছ থেকে। আদ্র ভূমির ঘরের বাহিরে দাঁড়িয়ে আছে, খুব ইতস্ত বোধ করছে ভূমিকে ডাকতে। বকা দিয়েছে সেটার জন্য নয়, সে বিষয়ে আদ্রের কোনো মাথা ব্যথাই নেই, বরং ভূমিকে নিজে থেকে সেদিকে কিছু দিতে যাচ্ছে এই জন্য। আদ্রের মনের একদিক বলছে, ও রাগ করলে আমার কি, আমি তো চাই ও কষ্ট পাক, যেমনটা আমি পেয়েছিলাম। আবার আরেকটা দিকে বলছে, আজ তো একটু বেশি বলেছি, এভাবে করা ঠিক ছিল না। আদ্র মনের বিরুদ্ধে যুদ্ধ করে বুঝে উঠছে না কি করবে। বড় বড় নিঃশ্বাস নিয়ে আবার বোমের ঘরের দরজায় করাঘাত করতে যাবে কি অমনি টুকুস করে দরজাটা খুলে বেখেয়ালি হয়ে বেরিয়ে আসতে নেয় ভূমি। সামনে দাঁড়িয়ে থাকা সুঠামদেহী পুরুষটাকে নজরে তার পড়েনি। ঝুঁকিয়ে রাখা মাথাটা শক্তপোক্ত কিছুর সাথে গিয়ে ঠাস করে লাগে। ভূমি পড়ে যেতে নিয়েও দরজার চোকার ধরে নিজেকে সামলে নেয়। খুব বেশি না হলেও আকস্মিক ঘটনায় কিছুটা ব্যথা অনুভব করেছে ভূমি। মুখ দিয়ে অপ্রস্ফুটিত কণ্ঠে ওহ বলে আওয়াজ বেরিয়ে আসে। নিজেকে সামলে মাথাটা উপরে তুলতে তাকাতেই চোখে পড়ে গুরু গম্ভীর চেহারার অধিকারী লোকটার দিকে। কেমন নিষ্প্রাণ হয়ে দাঁড়িয়ে আছে, যেন তার হাসির ব্যাটারি জীবনেও কখনো সার্চ করেনি লো ব্যাটারি। না না, কথাটা অবশ্য সম্পূর্ণ সঠিক নয়। সে হাসে কম বেশি সকলের সামনে, এই শুধুমাত্র ভূমির সামনে আসলে সকল মাধুর্য তার হারিয়ে যায়।
দুষ্ট লোক কোথাকার। বমি এই সময় আদ্রকে নিজের কক্ষের সামনে আশা করেনি, করা কি কখনো হতেই পারে না। কিন্তু দেখছে এটা কি, আজকে ওনাকে নিয়ে বেশি ভাবার ফলে কি কল্পনায় দেখছে নাকি, ঠিক ঠাওর করেও উঠতে পারছে না। বমি অবাক নয়নে সেদিকে তাকিয়ে আছে আর নিজেকে নিজেই চিমটি কেটে পরখ করছে আসলে ঘটনাটা কি। কিন্তু না, এ তো সত্যি সত্যি হিটলার মার্কা লোকটা। কিন্তু এই রাত 10টায় তার ঘরের সামনে। বমি কিছু বলতে যাবে তার আগেই আদ্র থামিয়ে বলে, চলাফেরাটা একটু দেখে করতে পারো না তুমি? আদ্র ভারী কণ্ঠে কথাটা বলে আবারও নিজেদের দমিয়ে নেয়। এসেছিল রাগ কমাতে আর বকা দিয়ে তা বাড়িয়ে দিচ্ছে। বমি নিঃস্তুপে দাঁড়িয়ে মুখে কোনো বাক্য ব্যয় করছে না। ওই যে তখন নিজেকে কথা দিয়েছে, কিন্তু আদ্র থেকে চোখ সরিয়ে এবার তার ঠাঁই দিয়েছে ফ্লোরে। আদ্র থতমত হাতে থাকা ব্যাগটা বাড়িয়ে দিতে দিতে নরম কণ্ঠে বলে, এক বন্ধু দিয়েছিল, আমার তো এসব খাওয়ার অভ্যেস নেই, আদ্রিও খায় না, মামুনি বলল তুমি খাবে এই জন্য এনেছি। বমির মুখের আকৃতি পরিবর্তন হয়ে যায় কথাটা শুনে। প্রথমত অবাক হয় যে আদ্র তাকে নিজে এসে আইসক্রিম দিচ্ছে, তারপরে এত কোমল কণ্ঠে কথাগুলো বলছে। মনের ভিতরের অভিমানটা কিছুটা গলে আসলো। পরক্ষণে মনে পড়ে আজকের দিনের ঘটনা, কি না কি করেছেন উনি আমার সাথে। হাত বাড়িয়ে নিতে ইচ্ছে করেও নিজেকে সামলে নিয়েছে। যতই হোক নিজের পছন্দের জিনিস বলে এমন লোকের দেওয়া খাবো নাকি? কখনো না। উনি তো আমার জন্য আনেনি, সবাইকে সেদে কেউ খাচ্ছে না তাই জন্য এনেছে। আমি মনে হয় পেলনা এসেছি, তাই আর কি উনি দয়া করে দেওয়া জিনিস খাইতাম। বমি মুখ কালো করে বলে, আমি খাবো না। ধন্যবাদ এত ভাবার জন্য আমার বিষয়ে। এই বলে বমি ফাঁস কাটিয়ে চলে যেতে নিলে আদ্র আবারও ডাকে, খিসা আইসক্রিম ছিল, খেতে হলে খাও, না হয় নিয়ে ফেলে দাও। বমি থমকে দাঁড়ায় পুনরায়। রোগ লাগছে ভিতরে খেতে, রাগ উঠলে এটাই একমাত্র তার রাগটাকে দমাতে পারে। কিন্তু মনকে তো আর এবার কাজে লাগাবে না। তুই প্রয়োজনের সময় আমাকে ছেড়ে বেড়াতে যাস, এবার আমিও তোকে ছেড়ে নিজেরটা করব। বমি আদ্রের দিকে তাকিয়ে ঠোঁটগুলো গোল করে বলে, ভাইয়া আমি খাবো না। আদ্র দৃঢ় অপুস্ফুটিত কণ্ঠে কিছু একটা বলে তা বমির চোখ জোড়া চড়ক গাছ। ওমা, এই লোক এটা কি বলল? জীবনে যা শুনলাম না তা। এমন দরজার লোক কিভাবে কাউকে এটা বলতে পারে, অবিশ্বাস্য। বমি এবার না চাইতেও হেসে ফেলে। যা, লোকটা যেটা করেনি কখনো, আজ তাকে তা বলল। ফিলিং সামথিং স্পেশাল। বমি দৌড়ে চলে যায়। আদ্র আইসক্রিমটা ফ্রিজে রেখে এসে নিজের ঘরে চলে যায়। ফ্রেশ হয়ে 10:30 নাগাদ মায়ের ডাক পেয়ে এসে খাবার টেবিলে বসে। বাড়ির 2 কর্তাও চলে এসেছিল এরই মাঝে, তারাও বসে আছে খাবার টেবিলে। 2 বোন মিলে সকলকে খাবার পরিবেশন করে দিতে ব্যস্ত। কিছু সময় পর বমিও এসে বসে। কারো ডাকা লাগেনি, নিজে থেকেই এসেছে। 2 মা আদ্রিত বেশ অবাক, কিভাবে এত ভালো হয়ে গেল হঠাৎ। অন্যান্য সময় মাথায় এই রাগের বুধ চাপলে তো সারাদিনে রাতে উপোস করে জোর করে কেউ খাওয়াতে পারে না। পরক্ষণে আদ্রে রানা আইসক্রিমটার কথা মনে পড়ে। তারা ভেবেছে সেটা খেয়ে মন ভালো হয়েছে। তারা তো আর আসল ঘটনা জানে না বমির মন কেন ফুরফুরে হয়ে গিয়েছে। খাবার টেবিলে বসে বমি বারবার আদ্রের দিকে তাকাচ্ছে আর মিটিমিটি হাসছে। আদ্র 2-1বার তা খেয়াল করেছে, কিন্তু কিছু বলছে না, চুপচাপ নিজের খাবার খাচ্ছে। আদ্রি বমির পাশের চেয়ারটাই বসেছে। শুরুতে বমির দিকে খেয়াল না করলেও খেতে খেতে হঠাৎ চোখ ভরে দেখে বমি খাবার চিবাতে চিবাতেও হাসছে। এই হাসির রহস্য কি বুঝে উঠতে পারছে না। কি হলো আজ হঠাৎ করে, এত পরিবর্তন কেন তার? ভাইয়া কি আইসক্রিমের সাথে কিছু মিশিয়ে আনলো নাকি? আদ্রি নিজের কৌতূহল ধরে রাখতে না পেরে বমিকে খোঁচা দিয়ে বলে, এই তুই এমন হাসছিস কেন রে, কি হয়েছে? বমি সেদিকে তাকিয়ে নিজের মুখটাকে খিচে বন্ধ করতে চায়, কিন্তু মনের মধ্যে যে আনন্দের পোকারা লাফালাফি করছে, তো হাসি তো আপনা আপনিই বেরিয়ে আসছে। বমি কি করবে বুঝতেছে না, কিন্তু আজকে যা ঘটেছে তা বলা যাবে না, বললে উল্টাপাল্টা অপবাদ দিবে তাকে। বমি মাথা নাড়িয়ে বলে, না কিছু না, এমনি খুশিতে আমি আজ আত্মহারা, এই জন্য হাসছি। এই খেতে বসে কি এত বকবক করছিস 2 বোন? চুপচাপ যা খেয়ে নে। মুখে খাবার দিয়ে কথা বললে গলায় আটকাবে। মিসেস সাবরিনা ঝাঁঝালো কণ্ঠে দুজনের দিকে তাকিয়ে প্রশ্ন করে। বমি মায়ের দিকে তাকিয়ে হাসি দিয়ে বলে, আচ্ছা মা, খাচ্ছি। মেয়ের এমন কথায় সাবরিনা অবাকের চূড়ায় পৌঁছে গিয়েছে। এ তো এক কথায় দমে যাওয়ার মতো মেয়ে নয়। কিছু করতে নিষেধ করলে দ্বিতীয়বার তা আরও বেশি করে করে যে মানুষটা। খাবার শেষে বাড়ির 2 কর্তা উঠে চলে গিয়েছে। আদ্রাও উঠে বেসিনে হাত ধুতে চলে গেছে। 2 বোন খাচ্ছে আর মিসেস সাবরিনা এখনও খেতে বসেনি। সাদাব পেরেনি, এত রাত হয়েছে তাও। সাদাবের জন্যই বসে আছে দুজনে। সাবরিনা বোনকে বলেছিল খেয়ে শুয়ে পড়তে, কিন্তু তিনি বসে আছে। সাদাব আসলে 3 জন একসাথেই খাবে। তখন রাত প্রায় 1:30। বমি এতক্ষণ সুযোগের অপেক্ষায় ছিল কখন বাড়ির সকলে ঘুমিয়ে পড়বে।
1:30টার দিকে নিজ বিছানা ছেড়ে উঠে দৃঢ় পায়ে হেঁটে নিজের ঘরের দরজাটা খুলে বাহিরে বেরিয়ে আসে। আশপাশ পর্যবেক্ষণ করে দেখে নিচে কেউ আছে কিনা। নেই দেখে আবার বমি ফুস করে শান্তির নিঃশ্বাস ফেলে পা টিপে টিপে সিঁড়ি বেয়ে নিচে নেমে আসে। ড্রয়িং রুমে দুপাশে 2টা নীল রঙের ড্রিম লাইট জ্বলছে, যার কারণে পুরোটা জায়গা জুড়ে আলো বিরাজ করছে। আবসা আলোর কিছুটা কিচেনের দিকেও পড়ে, সেখানটায় আলোকিত হয়ে আছে। বমি খুব সতর্কতার সাথে কিচেনে ঢুকে ফ্রিজটা খুলে, যাতে কোনো শব্দ না হয়। কেউ যদি জেগে যায় তো অন্ধকারে দিবে গণপিটানি। আর যদি এসে দেখে সে লুকিয়ে আইসক্রিম খাচ্ছে, তাহলে তো হিটলার মার্কা লোকটার সামনে মান সম্মান সব মাটির নিচে চাপা পড়ে যাবে। বমি আইসক্রিমের বক্সটা বের করে ফ্রিজের সামনের নিচটায় বসে পড়ে। আহ, কি সুন্দর! যেদিক আর যার জন্য নিয়ে আসুক না কেন, আমি তো আর নিচ থেকে খাচ্ছি না। উনি তো নিজেই আমাকে বারবার এসে রিকোয়েস্ট করলেন, বমি খাও খাও, তুমি না খেলে আমার ঘুম হবে না বলে হাসছে। বমি খাচ্ছে আর নিজের মধ্যে সব বানোয়াট হাবিজাবি বিড়বিড় করছে, যাকে বলে চুরি করে নিজেকে সান্ত্বনা দেওয়া। তো চুরি করছে না তো, সে তো শুধু পুরনো জিনিসগুলো সরিয়ে দিচ্ছে, যাতে নতুন জিনিসের আমদানি হয়। বমি আপন মনে বসে বসে খাচ্ছে, ভুলে গিয়েছে এখন সময় কি আর কোথায় বসে বসে সে খাচ্ছে। পূর্বের আকাশে সূর্যিমামার দেখা মিলছে ধীরে ধীরে। আকাশ আশেপাশের ঘন অন্ধকার মিলিয়ে গিয়েছে অনেকটা। ভোরের আলো ফুটতে শুরু করে দিয়েছে, পাখির কিচিরমিচির শব্দ শোনা যাচ্ছে। তারা হয়তো বেরিয়ে যাচ্ছে নিজেদের খাবারের সন্ধানে। বাড়ির 2 বউ উঠে সকালে নামাজ আদায় করে বেরিয়ে আসে ঘর থেকে। উদ্দেশ্য সকলের জন্য রোজকার মতো নাস্তা তৈরি। কেউ যাবে অফিসে, ছেলেমেয়েরা নিজেদের কলেজে। এখন তো আদ্রও চলে এসেছে, যেতে হবে কলেজে। তাই সকলের ডিমান্ড অনুযায়ী নাস্তা বানাতে বানাতে সবাই উঠে যাওয়ার সময় হয়ে যাবে। এরই মাঝে আদ্রও বেরিয়ে আসে, জিম স্যুট পরে। সিঁড়ি দিয়ে 3 জনই একসাথে নেমে নিচে নামছে। টুকটাক কথা বলছে। 2 বোন গিয়ে সোফায় বসে, আর আদ্র মায়েদের থেকে বিদায় নিয়ে এগিয়ে যেতে থাকে বাড়ির মেন দরজার দিকে। হঠাৎই তার চোখ পড়ে কিচেনের দিকে। ফ্রিজের সাথে হেলান দিয়ে মেঝেতে বসে গভীর ঘুমে তলিয়ে আছে ভূমি। হাতে তার আইসক্রিমের সেই বক্সটা। দেখেই বোঝা যাচ্ছে খাওয়ার অবস্থায় ঘুমিয়ে পড়েছে। আদ্রার পাপ সেখানেই থমকে যায়। আদ্রকে এভাবে দাঁড়িয়ে যেতে দেখে মিসেস সাবিনা বলেন, কী রে বাবা, কি হলো, দাঁড়িয়ে গেলি কেন? কিছু খাবি? এনে দিব কিচেন থেকে। মামনি, এদিকে এসে দেখে যাও তো একটু। আদ্র মুখে আলতো হাসির রেখা টেনে মামনিকে ডাকে। 2 বোন একসাথে উঠে আসে। কিচেনের সামনে আসতে দুজনের চোখ ছানা পড়া। এ মেয়ে এত সকালবেলা এখানে কোথা থেকে এলো, আর এভাবে কেন ঘুমাচ্ছে? মিসেস সাবরিনা এগিয়ে গিয়ে ভূমিকে ডাকতে থাকে। এ ভূমি, ভূমি, কী রে, তুই এখানে কেন শুয়ে আছিস? উঠ না। সকাল সকাল এভাবে কানে কারো ডাকার আওয়াজ পেয়ে ভূমি মুখে বিরক্তির রেখা টানে। চোখ বন্ধ অবস্থায় নড়ে চড়ে বিড়বিড় করে বলে, যাও তো, এখন পরে উঠবো। তুই কিচেনে কেন ঘুমিয়ে আছিস? নিজের ঘরে না ঘুমিয়ে? ঘুমের ঘরে কিচেনের নামটা শুনে আদো আদো চোখ খুলে তাকায়। মস্তিষ্ক এখনও সজাগ হয়নি, যার কারণে বুঝে উঠে পারছে না কি হচ্ছেটা, কি আর কি বলছে। এই মা, তুই এখানে কেন শুয়ে আছিস? কি হয়েছে? মিসেস সাবিনা ঝুঁকে চিন্তিত কণ্ঠে বলল। ভূমির মাথায় যখন বিষয়টা ধরেছে, তখনই লাফিয়ে সোজা হয়ে বসে পড়ে। মুখে আমতা আমতা করতে থাকে। বেচারা ভূমি এখনও খেয়ালই করেনি রাতে যাকে নিয়ে ভয় পাচ্ছিল সেও যে উপস্থিত সেখানে। আদ্রের মুখে কোনো কথা নেই। দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে ভূমির কর্মকাণ্ড আর হাসছে। আমি এখানে কিভাবে এলাম? কে নিয়ে এসেছে এখানে? ভূমি হতভম্ব হয়ে জিজ্ঞেস করে। সেটা তো তুমি বলবে। এই সকাল সকাল কি করছো? আর তোমার হাতে ওটা কি দেখি তো? আদ্র বিদ্যুৎ স্বরে কথাটা বলে। ভূমি হঠাৎই আদ্রর কণ্ঠ পেয়ে আটকে ওঠে। তার থেকেও বেশি চমকে ওঠে হাতে কি তা জিজ্ঞেস করায়। ভূমি নিজের হাতের দিকে তাকিয়ে দেখে বক্স। মাথায় জোর দিয়ে মনে করে কালকের ঘটনা। খুশি মনে খেতে খেতে কখন যে ঘুমিয়ে পড়েছে নিজেও জানে না। ইস, কেমন একটা অপ্রস্তুত করা অবস্থায় না পড়তে হলো। এই মুখ আমি কাকে দেখাবো? কালকে জোর গলায় বলেছিলাম খাবো না, এখন তো হাতে নাতে ধরা পড়ে গেলাম। আমার কিছু মনে পড়ছে না কেন? আমি সজ্ঞানে কিছু করিনি, হয়তো স্লিপ ওয়ার্কিং ছিল। বিশ্বাস করো মা মনি, ভূমি নিজের সম্মান বাঁচাতে আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে। 3 জনই হেসে পেলে ভূমির অবস্থা দেখে। আদ্র, তুই যা তো, মেয়েটাকে আর লজ্জা দিস না। আদ্র ভূমির দিকে তাকিয়ে দুষ্ট হেসে বেরিয়ে যায়। বেচারে কি করবে? বক্সটাকে ঠাস করে নিচে ফেলে গদগদ পায়ে চলে যায় নিজের ঘরের দিকে। স্লিপ ওয়ার্কিং ছিল বুঝলাম, কিন্তু স্লিপ ওয়ার্কিং করতে করতে মানুষ যে কিচেন অবধি চলে আসে, আবার ফ্রিজও খুলে ফেলতে পারে, সেটুকু হলে মানা যাইতো। কিন্তু ভাববার বিষয় হলো, ঘুমের মাঝে ফ্রিজ খুলে আবার আইসক্রিম নিয়ে তা খেয়ে পুরো বক্স খালি হয়ে গেল।
সামথিং ইজ রং। বিড়াল এসে খেয়ে গেল না তো? আদ্রার এমন কথাবার্তায় বমির শরীরটা বিরক্তিতে চেয়ে যাচ্ছে। লোকটা তো বিষয়টা বুঝেছে, তাও ইচ্ছে করে তুলছে তাকে লজ্জা দিতে, মজা নিতে। কতটা নিষ্ঠুরতম হৃদয়ের অধিকারী! বমি কী বলবে আমতা আমতা করছে, বলার মতো কোনো কথাই নেই। সে যে যুক্তি দিল এটা তো কোনো ভিত্তিই নেই। মজা তো সে নিবেই। তিনজন মিলে মুখ টিপে হাসছে। আচ্ছা তুই যা তো বাবা, মেয়েটাকে আর লজ্জা দিস না। আদ্র হাসতে হাসতে মাহিদির দিকে বিদায় নিয়ে বেরিয়ে যায়। কই, ভালো সময় তো হাসতে দেখি না লোকটাকে। যেই না আমার বাজে কোনো পরিস্থিতি দেখবে অমনি হাসাহাসি শুরু। 32টা দাঁত বের করে হাসবে তখন শয়তান লোকটা। এমন এক পরিস্থিতির মুখে পড়ে যে কি করবে বমি বুঝে উঠতে পারছে না। কিভাবে আদ্রের সামনে যাবে। বমি রুমে এসে ঠাস করে দরজা বন্ধ করে দেয়। বালিশে মুখ গুজে উপুর হয়ে শুয়ে পড়ে। বেশি ভাব দেখাতে গিয়ে এখন নিজেই নিজের হাত ধরে সব তেনা তেনা করে ফেলছিস রে বমি। এই তুই কেমন করলি? তখন যদি তোর মনের কথাটা শুনতেই আজ এখন এই বাজে ঘটনার শিকার হতে হতো না। বমি বালিশে ঘুষি দিয়ে নিজের অস্বস্তি দূর করতে মনকে বোঝাতে চেষ্টা করছে, আর হাবিজাকে বকবক করছে। উনি নিশ্চিত এটা নিয়েও আমায় আবার খেপাবেন। কি মনে করে বমি উঠে বসে মুখে অন্যরকম হাসি। আচ্ছা বাচ্চু, তুমি কি ভেবেছ? তুমি আমাকে কিছু বললেই আমি কি তোমাকে ছেড়ে দিব? তখন যে আমাকে সরি বলেছ সেটাও আমি সবাইকে বলে দিব। বেলা 9টা তখন বমি কিছু সময়ের জন্য জেগে পুনরায় ঘুমিয়ে পড়ে। আর এতক্ষণ হয়ে গিয়েছে এখনও কোনো উঠার নাম নেই। ইচ্ছে করে উঠছে না তেমনটা কিন্তু মোটেও সঠিক নয়। ঘুম নিজেই তো ভাঙছে না, এতে তো বমির করার কিছুই নেই। আদ্রি উঠে ফ্রেশ হয়ে একেবারে রেডি হয়ে ঘর থেকে বেরিয়ে আসে কলেজের জন্য। বোন যে তার এখনও সজাগ হতে পারেনি সেটা তো আদ্রি জানে না। বমির কথা মতোই জলদি রেডি হয়ে এসেছে। ড্রয়িং রুমে কেউ নেই, মিসেস সাবিনা নিজ কক্ষে বিশ্রাম নিচ্ছে। আর মিসেস সাবরিনা গিয়েছেন বাড়ির পূর্ব দিকটায় বিশাল বড় বাগানটায়। এই বাগানের প্রতিটা ফুল লাগিয়েছিল বমি আর আদ্রি মিলে। কিন্তু তাদের কি সময় আছে? লাগালেই হয়েছে। এতে যে যত্নাতি করতে হয় তাতে তাদের কোনো খেয়াল নেই। হুট করে দুদিন কি যত্ন, দিনে দুবার এসে পানি দিবে। আর তাছাড়া মাস পেরিয়ে গেলেও খেয়াল থাকে না। মিসেস সাবরিনা প্রতিদিন সকাল বিকেল এসে গাছগুলোতে পানি দিয়ে যান। সাথে রহিমা খালা তো আছেই। বাগানটায় ফল থেকে শুরু করে শাক সবজি সবই রয়েছে। আর একপাশে বেড়া দিয়ে ঘেরা করে রোপণ করেছে রকমারি ফুলের গাছে। আদ্রি নিচে এসে এদিক সেদিক সবাইকে খুঁজছে, কেউ নেই। তাই মা মা করে 2-3 বার ডাকতে মিসেস সাবিনা বেরিয়ে আসেন। ও তুই চলে এসেছিস? মায়ের শরীরটা একটু খারাপ লাগছিল, এজন্য শুয়েছিলাম। আয় বস, খেতে দিচ্ছি। ভূমি কই? আসেনি এখনও? আদ্র ভূমি কোথাও না দেখতে পেয়ে মাকে জিজ্ঞেস করে। ভূমি, মা তো মনে হয় এখনও উঠেনি ঘুম থেকে। উঠলে তো চলে আসতো। তুই গিয়ে দেখ, ততক্ষণে আমি তোর নাস্তা দিচ্ছি। আদ্রি আচ্ছা বলে উপরে উঠে চলে আসে ভূমির রুমের সামনে। ভূমি, এই ভূমি, উঠেছিস? আদ্রি কয়েকবার ডাকে কিন্তু ভিতর থেকে কোনো টু শব্দ আসছে না। উঠেছে কিনা কে জানে। সবাইকে বলে দিয়েছে জলদি আসতে, আর নিজেরই খবর নাই। এই ভূমি, কই গেলি? 9টা পেরিয়ে গেছে, কলেজে যাবি না? ভূমি নড়ে চড়ে ওঠে, শব্দ করছে। চোখ হালকা খুলে বড়সড় একটা আলসি দেয় গা মেলে। মন চাচ্ছেই না উঠতে। শুক্রবার ছাড়া বাকি দিনগুলো খুবই আরামের ঘুম হয় তার। কারণ কি জানো? কারণটা হচ্ছে শয়তান। এই পাজিলটা আমার ভালো কখনোই চাইনি, আর না চাইবে। এই ছুটির দিনে একটু নাক তুলে ঘুমাবো, তা হয় না। এই দিন যেন চোখে ঘুম ধরা দিতেই কষ্ট। আর অন্যান্য দিন কলেজ আছে তাও চোখ খোলা দেয়। এমনটাই হয় সকলের সাথে। ভূমি আড়মোড়া ভেঙে উঠে বসে। পর্দা বেদ করে আসা বাহিরের মিষ্টি রোদে জানান দিচ্ছে বেলা গড়িয়ে যাচ্ছে বেশ। না না, এই রোদকে মিষ্টি বলা ভুল হবে। গরমে এই রোদ মানুষকে শুটকি বানিয়ে দিতে যথেষ্ট। নিজের কাছে মোবাইল নেই, আর ঘরে কাটা গড়িতে কি সব আঁকা আঁকি এতগুলো পই পই করে হিসাব করে সময় জানবে। ভূমি অলস ভঙ্গিতে আদ্রি আসি কিনা ডেকে জিজ্ঞেস করে। আসিস? কয়টা বাজে? 10টা সুই সুই। এখনও ঘুমাচ্ছিস? কলেজে যাবি কখন? ভাইয়াও বের হবে এখন। যদি শুনে তুই মাত্র ঘুম থেকে উঠেছিস, ভাবতে পারছিস কী হবে। বমি এত সময় হয়ে গিয়েছে শুনে দরপড়িয়ে উঠে ওয়াশরুমে চলে যায়। কোনটা রেখে কোনটা করবে ভাবতে হিমশিম খাচ্ছে। 5 মিনিটে ফ্রেশ হয়ে কোনো রকম রেডি হয়ে বাইরে বেরিয়ে আসে। টেবিলে বসে খাচ্ছে আদ্রি আর আদ্র। বমি দৌড়ে নিচে নামে আসে। নিচের শ্রেণীতে পা রাখবে কি চোখ যায় আদ্রের দিকে। বমি ডোক গুলে ধীরে পায়ে এগিয়ে যায়। আবার যদি হাসে মজা নেয় এই বয়ে। হন্ততন্ত ভঙ্গিতে গিয়ে চেয়ারে বসে পড়ে। বমি মাকে বলে, তাড়াতাড়ি খেতে দাও, দেরি হচ্ছে। মায়ের দিক থেকে চোখ ফিরিয়ে সামনে তাকাতেই দেখে 2 ভাই বোন আসলেই হাসছে। তখনই সাদাপ এসে বসে টেবিলে। আজ রাজকুমারের এত তাড়াতাড়ি দর্শন মিলল যে? মিসেস সাবরিনা জিজ্ঞেস করে।
বাহিরে যেতে হবে, কাজ আছে এই জন্য। এখন এসব বলে বলে মজা নিও না তো, খেতে দাও। বমি আদ্রিদের নজর খেয়াল করছিল, তখনই ভাই এসে তাতে বেঘাত ঘটিয়েছে। আবার পুনরায় তাকায় আদ্রির দিকে, সেও সাদাবের দিক থেকে চোখ ফিরিয়ে পুনরায় হাসছে বমির দিকে তাকিয়ে। বমি নিজেকে দেখে নিচ্ছে উপর নিচ, না সবই তো ঠিক আছে, তাহলে এরা হাসছে কেন? আজব তো। বমি আদ্রির দিকে তাকিয়ে কপাল কুঁচকে প্রশ্ন করলো, কি হলো, হাসছিস কেন? আমার মুখে কি কিছু লেগে আছে নাকি যে পানি লাগছে? তো হাসার জন্যই তো তুমি এভাবে এসেছো। এত বড় মেয়ে হয়ে এখনও নিজের সেন্স ঠিক রাখতে পারছো না? এখানে তো দুজন হাসছে, এভাবে কলেজে গেলে তো সারা কলেজ হাসবে। আদ্রর নজর প্লেট থেকে নজর উঠিয়ে তাচ্ছিল্য করে কথাটা বলল, আর হয়েছেটা কি কেউ বলছে না কেন? ও বড় মা দেখো না। বমি কাঁদো কাঁদো মুখ করে ঘ্যান করে কথাটা বলে, উল্টো ড্রেস পরে এসেছিস তুই, দেখ। আদ্রি হাসি আটকে বলে। বমি এবার নিচ থেকে খেয়াল করে, আসলে তো তাই, কিন্তু সে তো ঠিক করেছিল উল্টিয়েই পড়ছিল। তাহলে কিভাবে এমন হলো? আদ্রের দিকে চোখ পড়তে ভাবে, এই তো পেয়েছি, কেন হয়েছে আমার সাথে এমন? এই যে সামনে বসে থাকা ভালো সরল মানুষটা আমাকে দেখে হাসতে, বারবার জানান দিতে যে আমি পাগল আনস্মার্ট। আল্লাহ, তুমি আমাকে কোথাও নিয়ে যাও, আমার দিনকাল ভালো যাচ্ছে না, কারো কালো নজরে সব শেষ। ভূমি চোখ ফিরিয়ে উঠে এক দৌড়ে চলে যায় নিজের ঘরের দিকে। পুনরায় ঠিকভাবে ড্রেস আপ করে সুন্দর পরিপাটি হয়ে বেরিয়ে আসে, মায়ের থেকে বিদায় নিয়ে বেরিয়ে আসে বাহিরে। আদ্র উঠে বসে নিজের বাইকে, আর বমি আদ্রি যাবে গাড়িতে। বমি সোরা চোখে আদ্রির দিকে তাকাচ্ছে, ওনার চোখে নজর ফেলা যাবে না। কি লজ্জা, কি লজ্জা, সি। আদ্র অস্পষ্ট স্বরে ভূমির দিকে তাকিয়ে বলে, স্টপিট। ভূমি শুনতে পেয়েছে ঠিকই কথাটা। আদ্র বাইক চালিয়ে কিছু দূর এগিয়ে যেতে মুখ বাঁকিয়ে আদ্রকে ভেংসি কাটে। লুকিং গ্লাসে তা আদ্রের নজর এড়ায় না। আদ্র আনমনেই হাসে, বমির অবস্থা দেখে এসব। 24টা ঘন্টায় তার পাগলামি লেগে থাকে। এমন একজনকে কিভাবে সে শাস্তি দিবে, নিজের রাগের প্রতিশোধ নিবে, আদৌ কি এটা সম্ভব হবে? কলেজে আসতে আজ অনেক লেট হয়ে গিয়েছে, যার জন্য আর বন্ধুদের সাথে বসে আড্ডা দেওয়া হয়নি। এই সেই শুরুর ঘন্টা কানে বাজে, তার মানে সকলকে ক্লাসে প্রবেশ করতে যেতে হবে। তাই আর বমি আদ্রিও দেরি না করে নিজেদের ক্লাসে ঢুকে পড়ে এবং প্রতিদিনের মতো ক্লাসের ঠিক শেষের টেবিলটায় গিয়ে বসে। সামনে জায়গা থাকলেও ওটাই বমিতে রাস্তা না। আদ্রি সামনে বসতে চাইলেও জোর করে ধরে নিয়ে আসে পেছনে। বমির যুক্তি হলো, দু বোন একসাথে পড়ালেখা করছে যখন, ভালো খারাপ সব একসাথেই করব। আদ্রি আর কি করবে, যত যাই হোক বোন তো। দুই বোন ছোট থেকে একসাথে বেড়ে উঠেছে, একে অপরের জান। দুষ্টুমির ছলে হাজার কথা বললেও এক টেবিলে 4 বান্ধবী বসেছে। ক্লাসে ঢোকার 5 মিনিটের মাথায় স্যার এসে হাজির। পড়িয়েছেন খুব ভালোভাবে বুঝিয়ে বুঝিয়ে, কিন্তু তা আয়ত্ত করতে বা বুঝতে হচ্ছে 6-7 জন ছাড়া আর কারণেই। সকলে যে যার মতো গল্পে মত্ত। খামোখা স্যারটা বেশ ভালোই কিছু বলেন না। প্রথম পিরিয়ড শেষে পরের ক্লাসটা নেবেন কলেজের বর্তমান ক্রাশ, না বাস, মিস্টার আদ্র স্যার। প্রতিটি মেয়ে যেন খুশিতে কি করবে, সবাই যে যার মতো করে নিজেদের আরও সুন্দর পরিপাটি করতে ব্যস্ত। এদের দেখে মনে হচ্ছে নিজেদের রূপ দেখিয়ে আদ্রকে জ্বালিয়ে ফেলবে, কিন্তু বেচারা নাদান বাচ্চারা তো জানে না যে ওই হিটলার মার্কার লোকটা আজ পর্যন্ত কোনো মেয়ের দিকে চোখ তুলে সেই চোখে তাকাইও নি। যদি ওসব করা থাকতো তাহলে আজ সে সিঙ্গেল থাকতো না। সবাই খুশি হলেও বমির চোখে মুখে একরাশ ভয় আর বিরক্তি। আজ কোনো বোকামি করা যাবে না, শান্ত বাচ্চা হয়ে থাকতে হবে। উনি তো শুধু খুঁজেন তাকে কিভাবে জ্বালাবেন, আর তা পাবেন না মিস্টার আদ্র, না মিস্টার বাদ্র স্যার। বমি আনমনে এসব চিন্তা করে করে হাসছে। তখনই ক্লাসে প্রবেশ দেয় হ্যান্ডসাম স্যার মিস্টার আদ্রের। সবাই দাঁড়িয়ে সুন্দর করে সালাম দেয়। আদ্র সালাম নিয়ে পুনরায় সকলকে সালাম দেয়। আদ্রের এই জিনিসটা ভূমির কাছে ভালো লাগে, বেশ রক্সটা হলেও মানুষকে সম্মান দিতে জানেন। আজ যেহেতু আদ্রের প্রথম ক্লাস, তাই একেবারে বেসিক থেকে শুরু করে সব টুকটাক নিজেও বোঝাচ্ছে, আবার স্টুডেন্টদের থেকেও আস্ক করছে। অনেকে পারছে, আবার কেউ কেউ পারছে না। একটা পর্যায়ে আদ্র টেন্স রিলেটেড একটা প্রশ্ন তুলে কাকে জিজ্ঞেস করবে তা স্টুডেন্টদের দিকে তাকিয়ে এদিক সেদিক দেখছিল। বমি আল্লাহ আল্লাহ করছে যাতে করে ওকে অন্তত না দেখে। আল্লাহ গো, বাঁচিয়ে দাও এই যাত্রায়, বাড়ি গিয়ে সব পড়ে আসবো কালকে থেকে। প্লিজ আমার সম্মানটা ধরে রেখো খোদা। ভাইয়া আমার দিকে দেখছেন কেন? ও আদ্রি, আমাকে দাঁড় করিয়ে দিবেন নাকি? বমি আদ্রির হাত খামছে ধরে মাথাটা ঝুঁকে রেখে কথাটা বলে। আদ্র সেদিকটা এনে হাতের আঙ্গুলি থামায়। আদ্র ঠিক বুঝেছে বমির অবস্থা, লুকোনোর চেষ্টা করছে তাই তো একটু জ্বালানোর ভয় দেখাতে আঙ্গুলি বমির সামনে এনে বলে, এই তুমি দাঁড়াও।
বোমের কলিজা স্যাত করে ওঠে। তাহলে কি শেষ রক্ষার হলো না? আল্লাহ কেন আমার সঙ্গ দিল না? ভূমির ছোট নরম দেহ কাঁপছে। স্যারদের সামনে পড়া দিতে গেলেই এমনটা হয়। এর কারণ কি আল্লাহ মাহবুদই জানেন। এমনিতেও সব যে উলটপালট করে দিতে সক্ষম নিজের দুরন্তপনায়। উঠে দাঁড়াতে পা দুটো তার কাঁপছে। শক্ত করে দু হাতে দুই বান্ধবী আদ্রি আর মিথিলাকে ধরে রেখেছে, যাতে কিছুটা শক্তি পায়, বল পায়। বমি উঠে দাঁড়ায়। আদ্র এবার কিছুটা ঠাট্টা সুরে বলে, বাহ, আমি তো বলেছিলাম তোমার ডান পাশের জনকে বলতে। তুমি দেখছি নিচ থেকে দাঁড়িয়ে গিয়েছ। ভেরি গুড, আই এম প্রাউড অফ ইউর বিহেভ। বমি আদ্রের কথায় বোকা মনে যায়। এই লোকটা না কিছুক্ষণ আগে তার দিকে আঙুল তাক করলো, তাহলে এখন এ কথা কেন বলছে? কি চালাক লোকটা, মানে দোষ করেও নিজের দোষ যাতে বোঝা না যায় সেভাবেই তাকে মাত দিচ্ছেন। উনি নিশ্চয়ই আমাকে অপমান করবার ফন্দি করে এমনটা করছেন। তাও আদ্র এই কথা বলছে মানে বাঁচার একটা সুযোগ রয়েছে। না না স্যার, আমি পড়া দিতে দাঁড়াইনি তো। আমি তো দেখেছি আপনি ওর দিকে চেয়েছিলেন। আমি দাঁড়িয়েছিলাম এই কারণে যে ওই দেখুন আপনার মার্কার পড়ে গিয়েছে, ওটা বলবার জন্য। ভূমির মন খুশিতে নাচছে। একেই বলে মিক্সাইতে মার্কার পড়ে গিয়েছে ঠুস করে। আদ্র পিছন ফিরে তাকাতে দেখে আসলেই পড়ে আছে। হাসে। মেয়েটা একটু পাগলি হলেও দুষ্ট বুদ্ধিতে ভরপুর। ভূমি টুকুস করেই বসে পড়ে আর আদ্রি উঠে জিজ্ঞেস করা প্রশ্নের উত্তরটা দেয়। গল্পটির নাম হচ্ছে চেয়েছি তোমার হতে, লিখেছেন সাবিতুন নাহার। এটা গল্পের দ্বিতীয় অংশ। পরবর্তী অংশ পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ভিডিও ভালো লাগলে একটি লাইক দিয়ে দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।